আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতার চেষ্টা চলছে, অভিযোগ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, জানালেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার যাতে রাজনীতিতে পুনর্বাসিত না হয় সতর্ক থাকার আহ্বান। এবং চ্যালেঞ্জ নয়, দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি দায়বদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেবার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজনের মৃত্যুর বিষয়টি গুজব। হতাহতের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায়নি। পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সরকারের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করাই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য। তথ্য উপদেষ্টা জানান, দৈনিক প্রথম আলোতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন কলেজে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা ঢাকা কলেজের দিকেও এর আগে দেখেছি এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে সমাধান করার আহ্বান জানিয়েছি। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সবাইকে সতর্ক করে তিনি বলেন, সংস্কার আগে না নির্বাচন। এ নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার যাতে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য আইনগত ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ জনগণ দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও গণমাধ্যম ফ্যাসিবাদের দোসর মুক্ত হয়নি। তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় হাজারো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। তাদের ত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, কমপক্ষে 30,000 মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও 4 শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন দেবে বলেও আশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি
জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। এ সময় সাংবাদিক নেতারা গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চ্যালেঞ্জ নয়, দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি দায়বদ্ধ। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ নিজেদের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় শেষে এসব কথা জানান কমিশনাররা। বিস্তারিত জানাচ্ছেন আব্দিন সজীব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের প্রথম কর্মদিবস। নির্বাচন ভবনে সময় মতোই হাজির হন অন্য 4 কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকারও। ইসি কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় শেষেই বৈঠকে বসেন নবগঠিত কমিশন। নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। 11:30 থেকে 2টা পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতবিনিময় শেষে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ নয়, এই সুযোগকে কাজে লাগিয়ে এবার ভোটের অধিকার ফিরিয়ে দেবে কমিশন। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া, এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য, এবং আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ। ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে সদ্য দায়িত্বপ্রাপ্ত এই কমিশনার বলেন, সরকারের চলমান সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া শেষেই দ্রুত হবে জাতীয় নির্বাচন। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন হয়েছে এবং কমিশনের কাছে জাতির প্রত্যাশা, করণীয় বিষয়ে বৈঠক শেষে দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তথাকথিত অহিংস গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ৫,৯১৫ কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের ৪র্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ এবং সংস্কার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হল পূর্বাঞ্চল গ্রিড নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানো, মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, চট্টগ্রাম পয় নিষ্কাশন উন্নয়ন প্রকল্প। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে কক্ষে সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কারণে স্থবিতির অর্থনীতিকে সচল রাখতে অনুমোদিত প্রকল্পে দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন ধরনের প্রকল্পের কথা ভাবছে সরকার। গ্রামেগঞ্জের মানুষরা, দোকানপাটের মানুষরা বলে যে বেচাকেনা হচ্ছে না, এটা আসলে ঠিক, এবং এর কারণ হলো যে টাকার আয় ব্যয়ের সঞ্চালন, এটা আসলে একটু সংকুচিত হয়ে গেছে, এটা আমাদের স্বীকার করতে হবে, এবং এটা কি করে বাড়ানো যায় সেটাকে আমরা চেষ্টা করছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। সোমবার রাতে বেগম জিয়ার গুলশানের বাসায় সাক্ষাতের রাষ্ট্রদূত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এছাড়াও বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে কথা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে শ্রম আইন সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রতিনিধিদের সাথে সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিদ্যমান শ্রম আইনকে বিশ্বমানের করার কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের উপমন্ত্রী থিমি লি এবং দেশটির আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিফে রদ্রিগেজ। এ সময় শ্রম আইন সংস্কার এবং শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতে ডক্টর ইউনূসকে সহযোগিতার আশ্বাস দেন তারা। তৈরি পোশাক ও জুতা কারখানা শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার এবং প্রতি বছর মজুরি পর্যালোচনার গুরুত্বারোপ করেন মার্কিন প্রতিনিধি দল। শ্রমিকদের মজুরি বাড়াতে প্রতি বছরের জানুয়ারিতে অর্ডারের পরিমাণ বাড়ানোর জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ব্র্যান্ড PVH, কেলভিন ক্লিন ও গ্যাপের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। রাজুকে দৃশ্যমান পদক্ষেপ না থাকার জমি ভরাট ও ভূমিদস্যুতা বেড়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বইটে এক সেমিনারে তিনি বলেন, বিগত বছরগুলোতে উন্নয়নগুলোর উপেক্ষিত হয়ে জনস্বার্থে প্রধান পেয়েছে গোষ্ঠী স্বার্থ। এই অবস্থায় রাজুকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার তাগিদ দেন তিনি। পরিবেশ সুরক্ষায় শীঘ্রই নগরী থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেবার ঘোষণাও দেন এই উপদেষ্টা। বন বিভাগের সমস্ত দখল 5% অফ ইটস ফরেস্ট ল্যান্ড, বাকি যে 95% আছে সেইটুকুও যদি ঠিক করে রক্ষা করতো তাহলেও তো আমরা বলতে পারতাম আমাদের দেশে বন আছে। ভূমিদস্যুতা অনেক কথা শুনেছি, কোন ভূমিদস্যুকে তো শাস্তি পাইতে দেখি নাই এখনো। পাবলিকের কাছে রাজুকের ইমেজ বিন্দুমাত্র পজিটিভ কিনা। কোন মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দুরুদ জানে সব পড়ে যায়। আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করে। বেসরকারি মেডিকেল শিক্ষায় অটোমেশন বা সক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা। এককালীন টাকা দিয়েও পছন্দ মতো মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশা তারা। এই প্রক্রিয়ায় এবছর 3 ধাপে ভর্তি করে 4 থেকে 5 মাস পিছিয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। অথচ বেসরকারি মেডিকেল কলেজের প্রায় 150 আসন এখনো ফাঁকা রয়েছে। মনির হোসেন তপু রিপোর্ট। 2023-24 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় 49,923 জন। এর মধ্যে 6,000 শিক্ষার্থী ভর্তি হয় 67টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে। অটোমেশনে 3 বার মেধা তালিকা করা হলেও অনেক শিক্ষার্থী পছন্দের কলেজে পড়ার সুযোগ পায়নি। নিজ জেলার পাশাপাশি কোনো মেডিকেলে চান্স পেতাম, সেক্ষেত্রে আমি একটা পারিবারিক সাপোর্ট পেতাম যা আমাকে মানসিকভাবে সাহায্য করতো। যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন, কষ্টসাধ্য, নিজেদের পছন্দ না বা নিজেদের বিরুদ্ধে যে মেডিকেল কলেজ যেটা আমরা কখনো শুনিনি নাম, সেই মেডিকেল কলেজগুলোতে আমাদের চলে আসতেছে। এই জন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি যে আমাদের হাতে অপশন নাই। যেহেতু আমি তৃতীয় স্তর করে ভর্তি হয়েছি, যার জন্য আমি অন্যান্য শিক্ষার্থীর তুলনায় পড়ার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি, তাই এখন আমার নতুন পড়া এবং পুরাতন পড়া গোছাতে যথেষ্ট কষ্ট হচ্ছে। বেসরকারি 42টি মেডিকেল কলেজে এখনো 142টি আসন ফাঁকা। তবে উত্তীর্ণ শিক্ষার্থীরা কেন ভর্তি হতে পারছেন না? একজন সরকারি মেডিকেল চান্স পাওয়ার পরেও কেন আবার বেসরকারি মেডিকেলে অ্যাপ্লাই করবে? যাতে অন্যরা সুযোগ পায় এবং সুষ্ঠুভাবে সবকিছু প্রসিডিউরগুলো সম্পন্ন করা হয়, তাহলেই ভোগান্তিগুলো কমবে। BMDC থেকে আমাকে যেখানে পড়তে বলতেছে, সেটা বাড়ির কাছে হোক কোথায় হোক, এটা ওনাদের দেখার নেই। যেখানে বলছে আমার সেখানে বাধ্য করতেছে পড়ার জন্য। কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় অনেকে চিকিৎসা শিক্ষায় না পড়ে অন্যত্র চলে যাচ্ছেন। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
ভর্তি নীতিমালায় একটা জিনিস উল্লেখ রয়েছে যে যদি কোনো স্টুডেন্ট ভর্তি তার স্বইচ্ছায় ভর্তি বাতিল করতে চায় তাহলে কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন করে তার সনদ সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র সে জমা নিতে পারবে, তুলে নিতে পারবে। আর্থিক বিষয়ে তেমন ওইভাবে স্পষ্ট কোনো কিছু উল্লেখ নাই। ভারতের মতো দেশে আপনার 1,40,000 সিট তারা মাত্র 1 মাসে কমপ্লিট করে, আর আমাদের 6,000 সিট কমপ্লিট করতে 9 মাস চলে গেছে, এখনো কমপ্লিট হয় নাই। এখনো প্রায় 200-র মতো সিট খালি পড়ে আছে। ভর্তি প্রক্রিয়ার যৌক্তিক সংস্কার প্রত্যাশা করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতি পরিশুদ্ধ না হলে সর্বক্ষেত্রে দুর্নীতি দমন করা কঠিন হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। দেশের সার্বিক অবস্থা নিয়মের মধ্যে আনতে হলে ইতিবাচক অ্যাকশন জরুরি বলেও জানান তিনি। বাংলা একাডেমিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধন ও সংস্কার সংসদীয় পদ্ধতি সরকার চালু সহ 11 দফা প্রস্তাবনা তুলে ধরেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। ফ্যাসিবাদ নির্মূলে আনুপাতিক নির্বাচন প্রক্রিয়া সহ রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের ব্যবস্থা করার প্রস্তাবনাও দেওয়া হয় সম্মেলনে। হাজার হাজার কোটি টাকা বেরোলো, আমরা টেলিভিশনে দেখলাম, মহারথীরা আছেন, আবার জেলখানায় গিয়ে তারা রাজকীয় জীবন যাপন করছে। টাকাও নিয়ে গেল, তাদেরকে বসায় জামাইয়া ধরে খাওয়ালাম। বাংলাদেশে মাত্র একটা প্রবলেম, ওয়ান প্রবলেম এন্ড ওয়ান অনলি, সেটা হলো শৃঙ্খলা বোধের অভাব। এই অভাবটাকে যদি ডিসিপ্লিনে আনতে হয় তাহলে খুব পজিটিভ অ্যাকশনের দরকার। কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানী ইস্কাটনে লেডিস ক্লাবে এই সভার আয়োজন করা হয়। এতে কোয়াবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই কেবল টিভি ব্যবসার বর্তমান অবস্থা, প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল সহ কেবল অপারেটর সংশ্লিষ্টরা। এবার পারটেক্স খেলার খবর। ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচও জিতেছে বাংলাদেশ দল। লাহোরে তারা 25 রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। টস হেরে প্রথম ব্যাট করে 7 উইকেটে 167 রান তোলে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। জবাবে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 142 রান থামে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 67 রানে পরাজিত করেছিল বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতার চেষ্টা চলছে, অভিযোগ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, জানালেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার যাতে রাজনীতিতে পুনর্বাসিত না হয় সতর্ক থাকার আহ্বান। এবং চ্যালেঞ্জ নয়, দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি দায়বদ্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।